যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা যতীন নামেই সকলের কাছে পরিচিত ছিলেন। সত্যিই কি তিনি বাঘ মেরেছিলেন? আর যদিও বা মেরেও থাকেন, কিভাবে মেরেছিলেন? বুড়িবালামের যুদ্ধেই বা কি ঘটেছিল? বাংলার বিপ্লবীদের কাছে জার্মানি থেকে জাহাজ ভর্তি বোমাবন্দুক কিভাবে আসছিল? এই সব কিছুই জানবো ডিএম অন টিউবের এই পর্বে। বাঙালির রণ দেখে যারে তোরা, রাজপুত শিখ মারাঠি জাত, বালাসোর বুড়ি বালামের তীর, নবভারতের হলদিঘাট। নবভারতের হলদিঘাট বুড়ি বালামের তীরে যে সংগ্রামের কথা কাজী নজরুল ইসলাম ঘোষণা করেছেন, তার সেনাপতি ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘাযতীন নামেই তিনি সব থেকে পরিচিত। বাঙালি ভীরু জাতি, অকর্মণ্য। ইংরেজের এই অপপ্রচারের উপযুক্ত জবাব দিয়েছিলেন বাঘাযতীন ও তার অনুগামী যুবকেরা। 1915 খ্রিস্টাব্দে বালেশ্বরে মরণাস্ত্র হাতে সম্মুখ সমরে যুদ্ধ করে জাতির ইতিহাসে সেই কাহিনী স্বর্ণাক্ষরে লিখিত আছে। অবিভক্ত বাংলার কুষ্টিয়া মহকুমার ছোট্ট শান্ত গ্রাম কয়া 1879 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর যতীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শরৎশশী দেবী। অল্প বয়সেই পিতৃহারা হয়েছিলেন যতীন্দ্রনাথ। তার জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল মাতা শরৎশশী। পরোপকার বৃত্তি, দুঃসাহস ও অন্যায় প্রতিরোধ করার শিক্ষা যতীন্দ্রনাথ কৈশোরেই মায়ের কাছ থেকে লাভ করেছিলেন। গ্রামের পাশেই গড়াই নদী। তিনি বালক যতীন্দ্রনাথকে স্নান করাতে নিয়ে গিয়ে ছুঁড়ে দূরে ফেলে নিজেই সাঁতারে গিয়ে নিয়ে আসতেন। এভাবে সাঁতার শিখে যতীন্দ্রনাথ একদিন বর্ষার ভরা নদী সাঁতার পার হওয়ার সাহস ও শক্তি অর্জন করেছিলেন। মায়ের শিক্ষাতেই গড়ে উঠেছিলেন দেশপ্রেমিক যতীন্দ্রনাথ, বিপ্লবী বাঘা যতীন। কৃষ্ণনগরে মামার বাড়িতে থেকে স্কুল পড়া শেষ করেছিলেন যতীন্দ্রনাথ। পড়াশোনার চেয়ে নানান খেলা শরীরচর্চাতেই ছিল তার বেশি উৎসাহ। স্থানীয় স্কুলে পড়বার সময়ে একদিন একটি পাগলা ঘোড়াকে কবজা করেছিলেন তিনি। সাহসিকতার পরিচয় দিয়েছিলেন সেদিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যতীন্দ্রনাথের শক্তি সাহস বৃদ্ধি পেলেও তার মন ছিল স্নেহ মায়া দয়ায় ভরা। যত সামান্য লোকই হোক, কারোর কোনো উপকার করার সুযোগ পেলে তিনি তা সানন্দে করতেন। তার পরোপকারের বহু ঘটনা এখনো প্রবাদ হয়ে আছে। যতীন্দ্রনাথের বাঘাযতীন নামটি কে দিয়েছিল তা জানা যায় না, কিন্তু নামকরণের ইতিহাসের সঙ্গে নামটিও অমরত্ব লাভ করেছে। একবার নিজের জন্মের স্থান কয়া গ্রামে এসেছেন যতীন্দ্রনাথ। সেই সময় গ্রামে বাঘের খুব উৎপাত চলছিল। একদিন গ্রামবাসীরা বাঘের আস্তানায় হানা দিয়েছে। তাদের সাথে বন্দুক হাতে আছেন যতীন্দ্রনাথের এক জ্ঞাতি ভাই। একখানা পেন্সিল কাটা ছুরি সঙ্গে নিয়ে যতীন্দ্রনাথও আছেন তাদের সঙ্গে। হঠাৎ বাঘ দেখা গেল, কিন্তু গুলি ছোড়া হলেও গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। ক্রুদ্ধ বাঘ লাফিয়ে এসে যতীন্দ্রনাথের উপরে ঝাঁপিয়ে পড়ল। তিনি এক হাতে বাঘের গলা জড়িয়ে ধরে অন্য হাতে ছুরি চালাতে লাগলেন। অসম সাহসে রীতিমতো মরণাপণ লড়াই করে শেষ পর্যন্ত বাঘটিকে তিনি মেরে ফেললেন। নিজেও ক্ষতবিক্ষত হলেন। এরপর দীর্ঘদিন কলকাতায় চিকিৎসাধীন থাকতে হয়েছিল তাকে। এই দুঃসাহসিক অভিযানের পর থেকেই তিনি বাঘা যতীন নামে পরিচিত হয়ে আছেন। এরপরেও একবার এক বাঘিনীর মুখে পড়তে হয়েছিল তাকে। সেবার গুলি করে বাঘিনী মেরে তার 3টি শাবককে বাড়ি নিয়ে গিয়েছিলেন। 1898 খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ এন্ট্রান্স পাশ করে কলকাতায় এসে সেন্ট্রাল কলেজে ভর্তি হন। কিন্তু কিছুদিন পরেই পড়া ছেড়ে স্টেনোগ্রাফি শেখেন। পরে বাংলা সরকারের সেক্রেটারি হুইলার সাহেবের স্টেনোগ্রাফার নিযুক্ত হন। শুরু হলো যতীন্দ্রনাথের কর্মজীবন। কিশোর বয়সেই পরাধীনতার গ্লানি, দাসত্বের অপমান যতীন্দ্রনাথের মনে গভীর বেদনা সৃষ্টি করেছিল। যুবক বয়সেও সেই বেদনা তার মনে আরো গভীর রেখাপাত করল। তিনি বুঝতে পারছিলেন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো পরাধীনতা। কি করে দেশ স্বাধীন করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচার পথ করা যায়, দেশের অগণিত মানুষের দুঃখ দূর করা যায়, এই চিন্তায় যতীন্দ্রনাথকে সংগ্রামের পথ, বিপ্লবের পথের সন্ধান দেখিয়ে দিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে
দেশাত্মবোধের প্রেরণায় জেগে উঠল সারা দেশ। সেই আবর্তে যতীন্দ্রনাথ ভেসে গেলেন, অনুশীলন সমিতিতে যোগদান করলেন। এইভাবেই স্বাধীনতার বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যতীন্দ্রনাথের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হলো। এই সময় থেকে যতীন্দ্রনাথের অবশিষ্ট জীবন হল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক আপসীন সংগ্রামের ইতিহাস। 1910 খ্রিস্টাব্দে কলকাতায় আলিপুর বোমার মামলায় তদবিরকারী বিখ্যাত সিআইডি অফিসার মৌলভী শামসুল আলমকে গুলি করে হত্যা করলেন বীরেন্দ্রগুপ্ত নামে এক যুবক। পরে তিনি ধরা পড়লে পুলিশ জানতে পারে যতীন্দ্রনাথের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও কয়েকজনের সঙ্গে পুলিশ যতীন্দ্রনাথকেও গ্রেপ্তার করে। পুলিশ নানা প্রলোভন ও ভয় দেখিয়ে যতীন্দ্রনাথের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতে ব্যর্থ হয়। পরে তাকে চালান করে দেয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলে। যতীন্দ্রনাথ ও আরও কয়েকজন বিপ্লবীকে জড়িয়ে তাদের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছিল তা হাওড়া ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 1910 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে শুরু হয়ে 1911 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হাওড়া ষড়যন্ত্র মামলা শেষ হয়। 1 বছর জেলে থাকার পর প্রধান বিচারপতি অভিযুক্তগণ সকলকেই নিরপরাধী সাব্যস্ত করেন। হাওড়া ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িয়ে পড়বার ফলে যতীন্দ্রনাথের মিস্টার হুইলারের অধীন চাকরিটি খোয়ালেন। জেল থেকে বেরিয়ে এসে তাই জেলা বোর্ডের কন্ট্রাক্টরের কাজ নিতে হলো। এই কাজের জন্য নানা স্থানে ঘোরাঘুরির সময় যতীন্দ্রনাথ বুঝতে পারলেন সরকারি গুপ্তচরেরা তাকে সর্বক্ষণ নজরে রাখছে। এতে যতটা অস্বস্তি তার হলো, তার চেয়ে বেশি উদ্রেক হলো বিরক্তি। ইংরেজদের ওপরে ছিল যতীন্দ্রনাথের মর্মান্তিক বিতৃষ্ণা, কারণ যে কোনো ইংরেজ সাহেবই সুবিধা পেলে এদেশীয়দের ওপর অত্যাচার করতে ছাড়ত না। দিনে দিনে তার ইংরেজদের প্রতি বিতৃষ্ণা ঘৃণা ও বিদ্বেষে পরিণত হলো। একবার ফোর্ট উইলিয়ামের কাছে গোড়া বাজারে অন্যায় কাজের জন্য এক গোড়া সৈন্যকে বেধড়ক পিটুনি দিয়েছিলেন তিনি। আর একবার সরকারি কাজে দার্জিলিং যাবার পথে এক স্টেশনে কয়েকজন ইংরেজ সৈন্যের সঙ্গে খুবই মারামারি হয়েছিল। জাতীয় মর্যাদার প্রতি সজাগ দৃষ্টি ছিল যতীন্দ্রনাথের। সে কারণেই তিনি জাতীয় জীবনের সকল মান অপমানকে নিজের মান অপমান বলে গ্রহণ করতে শিখেছিলেন। তাই সমগ্র সত্তা তার ব্যাকুল হয়ে উঠেছিল দেশের স্বাধীনতা অর্জন করে নষ্ট সম্মান পুনরুদ্ধার করার জন্য। এই উদ্দেশ্যেই তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। অনুশীলন সমিতি, যুগান্তর, সন্ধ্যা প্রভৃতি বিপ্লবী দলগুলির সংস্পর্শে এসে যতীন্দ্রনাথ বিভিন্ন গুপ্ত সমিতিতে কাজ করতে থাকেন। আলিপুর বোমার মামলায় যখন বহু বিপ্লবী গ্রেপ্তার হলেন, তখন যতীন্দ্রনাথের উপরেই অবশিষ্ট দলের নেতৃত্বের ভার পড়ল। বাংলার গুপ্ত সন্ত্রাসবাদী আন্দোলনের নেতাদের মধ্যে যতীন্দ্রনাথই প্রথম উপলব্ধি করেছিলেন যে শক্তিশালী ইংরেজকে ভারতভূমি থেকে চিরদিনের মতো দূর করতে হলে এক শক্তিশালী ও ব্যাপক সশস্ত্র বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন। এই কাজের জন্য বাংলার প্রধান বিপ্লবী দলগুলোকে একত্রিত করা দরকার। তিনি আরও উপলব্ধি করলেন অভ্যুত্থানের কাজে ইংরেজ বিরোধী রাষ্ট্রগুলির সাহায্য ও সহযোগিতা লাভের চেষ্টা করে নিজের শক্তি বৃদ্ধি করতে হবে। বৈদেশিক সাহায্য চেষ্টার গুরুত্বপূর্ণ কাজের ভার যতীন্দ্রনাথ নিজের কাঁধেই তুলে নিলেন। বঙ্গলক্ষ্মী কটন মিলসে কাজ করতেন স্বদেশী ভাবধারার এক তরুণ অবনী মুখার্জি। যতীন্দ্রনাথ তাকে দলে টানলেন এবং বাংলার বিপ্লবী প্রচেষ্টাকে সাহায্য করার জন্য জাপানে যেতে অনুরোধ করেন। এই সময় ব্যবসা ক্ষেত্রে জাপান ছিল ইংরেজদের প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী। তাই যতীন্দ্রনাথ তার বাস্তব বুদ্ধি থেকে বুঝতে পেরেছিলেন ইংরেজদের বিরুদ্ধে গুপ্ত আন্দোলনে জাপানের সহানুভূতি পাওয়া যেতে পারে। যতীন্দ্রনাথের পরামর্শে অবনী মুখার্জি 1910 খ্রিস্টাব্দে জাপানে গেলেন, কিন্তু তাকে নিরাশ হয়ে ফিরতে হলো। 1914 খ্রিস্টাব্দে ইউরোপের আকাশে মহাযুদ্ধের মেঘ আচ্ছন্ন করে ফেলল। জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ইংরেজদের। এদিকে একই সময়ে অত্যাচারিত বিক্ষুব্ধ বাংলার শহরে শহরে সন্ত্রাসবাদী তরুণেরা ইংরেজ শত্রু নিধনের কাজ তৎপর হয়ে উঠল। ইতিমধ্যে জার্মানিতে ভারতীয় ছাত্রদের উদ্যোগে জার্মান থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রচার কার্য চালানোর জন্য বার্লিন কমিটি নামে একটি সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। যতীন্দ্রনাথ তাদের সঙ্গে যোগাযোগ করে 1915 খ্রিস্টাব্দে পুনরায় অবনী মুখার্জিকে জাপানে রাসবিহারী বসুর কাছে পাঠিয়ে দিলেন। এইভাবে একের পর এক যথাযোগ্য স্থানে
যোগাযোগ ঘটিয়ে চীনের নেতা ডক্টর সানিয়াত সেনের কাছ থেকে 50টি পিস্তল, অনেকগুলি কার্তুজ ও বহু টাকা সাহায্য বাবদ পাওয়া গেল। বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে হলে প্রচুর টাকার দরকার। যতীন্দ্রনাথ সেই টাকার সুরাহা করলেন স্বদেশি ডাকাতির মাধ্যমে। রডা কোম্পানির 50টি পিস্তল এবং 46,000 রাউন্ড গুলি এবং 40,000 টাকা সংগৃহীত হলো। অস্ত্রগুলি তৎকালীন বাংলার 9টি বিপ্লবী উপদলের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে এম.এন. রায় ও জিতেন্দ্রনাথ লাহিড়ীর যোগাযোগের ফলে জার্মান সরকার এক জাহাজ অস্ত্রশস্ত্র বাংলার বিপ্লবীদের পাঠিয়ে দিলেন। সেই সঙ্গে পাঠালেন বেশ কিছু অর্থ সাহায্য। স্থির হয়েছিল হাতিয়া সন্দ্বীপ, বালকা ও বালেশ্বর এই 3 জায়গায় জার্মান জাহাজ থেকে অস্ত্র নামিয়ে নেওয়া হবে। দুর্ভাগ্য যে ম্যাকরিভি নামের এই জাহাজ 1915 খ্রিস্টাব্দের জুন মাসে ওয়াশিংটনের কাছে খানা তল্লাশির ফলে সব অস্ত্রশস্ত্র আমেরিকান সরকার বাজেয়াপ্ত করল। এরপর জার্মান কনসাল আরও 3টি জাহাজ অস্ত্র ভারতে পাঠাবার ব্যবস্থা করলেন। এ বিষয়ে যতীন্দ্রনাথের নির্দেশে সমস্ত যোগাযোগ করলেন রাসবিহারী বসু, ভগবান সিংহ ও অবনী মুখার্জি। স্থির হলো অস্ত্র বোঝাই জাহাজ 3টির একখানা বালেশ্বর, অপর 2টি গোয়া ও রায়মঙ্গলের কাছে আসবে। বালেশ্বরে যে জাহাজটি আসছিল তাতে ছিল 200টি পিস্তল, প্রচুর কার্তুজ, হাতবোমা ও বিস্ফোরক পদার্থ ও 2 লক্ষ টাকা। অন্য 2টি জাহাজেও ছিল একই রকম অস্ত্রশস্ত্র। দুর্ভাগ্য যে প্রথম জাহাজটি 1915 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর আন্দামানের কাছে এলে ব্রিটিশ রণতরী সেটিকে ডুবিয়ে দেয়। এই সংবাদ পেয়ে অপর 2টি জাহাজ পথ ঘুরিয়ে মেক্সিকো উপসাগরের দিকে নিয়ে যাওয়া হয়। পরে অস্ত্রশস্ত্রগুলি জাহাজের কর্তৃপক্ষ কম দামে জলদস্যুদের কাছে বিক্রি করে স্বদেশে ফিরে যায়। যতীন্দ্রনাথ ও তার সহযোদ্ধাদের অক্লান্ত চেষ্টায় যে ভারত জার্মান সহযোগিতা গড়ে উঠেছিল তা ব্যর্থ হয়ে সাম্রাজ্যবাদী ইংরেজদেরই জয় ঘোষিত হলো। জাতির দুর্ভাগ্য এই যে ভারতের মাটি থেকে মির্জাফর উমিচাঁদের দল এখনো বিলুপ্ত হয়নি, তাই অনন্ত সম্ভাবনার বীজ অঙ্কুরেই বিনষ্ট হলো। যে ব্যক্তির বিশ্বাসঘাতকতার ফলে এই মহৎ প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তার নাম কুমুদনাথ মুখার্জি। এই লোকটি বিপ্লবীদের সমস্ত পরিকল্পনা ব্রিটিশ সরকারের কাছে প্রকাশ করে দিয়েছিল। পুলিশের দৃষ্টি এড়াবার জন্য যতীন্দ্রনাথ 4 জন সঙ্গী নিয়ে বালেশ্বরে এসে পৌঁছান। এই 4 জনের নাম চিত্তপ্রিয়, মনোরঞ্জন, নীরেন্দ্রনাথ ও জ্যোতিষচন্দ্র। জার্মানদের পাঠানো অস্ত্র বোঝাই জাহাজের প্রতীক্ষায় দিন গুনতে লাগলেন তারা। ইতিমধ্যে কোনো গুপ্তচর মারফত সংবাদ পেয়ে বালেশ্বরের আশেপাশে পুলিশ ছড়িয়ে পড়ল। বিপ্লবীদের দিন কাটছে একরকম অনাহারে। এই অবস্থায় খাদ্যের সন্ধানে 5 জন মিলে ঘুরতে ঘুরতে জনমানবহীন বঙ্গোপসাগরের তীরে বুড়িবালামের কাছাকাছি উপস্থিত হলেন। কাছেই একটা খাবারের দোকান ছিল। যতীন্দ্রনাথ সঙ্গীদের নিয়ে সেখানে খাবার কিনে খেতে বসলেন। পথশ্রমে সকলেই শ্রান্ত ক্লান্ত, ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ। সেই সময়ে পুলিশ কমিশনার অত্যাচারী টেগার্ট বিরাট পুলিশ বাহিনী নিয়ে কাছাকাছি অঞ্চলেই ছিলেন। একদল বিপ্লবী খাবারের দোকানে খাবার খাচ্ছে। দোকানি এই খবর সকলের অজ্ঞাতে পুলিশ ছাউনিতে পাঠিয়ে দিল। খবর পাবার সঙ্গে সঙ্গেই টেকার্ট একদল রাইফেলধারী পুলিশ নিয়ে যতীন্দ্রনাথকে বন্দি করার জন্য ছুটে এলেন। সদা সতর্ক যতীন্দ্রনাথ হাওয়ায় বিপদের গন্ধ পেয়ে সঙ্গীদের সতর্ক করে দিলেন, পালাবার চেষ্টা করলেন না। মরণকে তুচ্ছ করে তারা প্রস্তুত হয়ে দাঁড়ালেন। 1915 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর এই দিনে বুড়িবালামের তীর মরণজয়ী বিপ্লবীদের রক্তে পরিণত হলো রক্ততীর্থে। পুলিশ কমিশনার নিকটবর্তী হবার আগেই একটা তপ্ত বুলেট তার কানের পাশ দিয়ে ছুটে গিয়ে বিপ্লবীদের আক্রমণ সংকেত জানিয়ে দিল। গুলি ছুড়লেন যতীন্দ্রনাথও। সঙ্গে সঙ্গে পুলিশও পাল্টা গুলি চালালো। শুরু হলো উভয় পক্ষে গুলি বিনিময়। সামরিক অভিজ্ঞতার অভাব ছিল না বিপ্লবীদের। মাটির গর্তকে পরীক্ষারূপে ব্যবহার করে তারা যুদ্ধ চালিয়ে গেলেন। মৃত্যু ভয়হীন মুক্তিপাগল বিপ্লবীদের অবিশ্রান্ত গুলিবর্ষণের সামনে টেগার্টের বাহিনী বেশিক্ষণ স্থির হয়ে দাঁড়াতে পারল না। তারা পিছু হটতে বাধ্য হলো। এই যুদ্ধ বালেশ্বরের যুদ্ধ নামে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছে। বিপ্লবীরা এই সুযোগে গ্রাম ছাড়িয়ে সাঁতরে নদী পার হলেন, কিন্তু তারা জানতেন না এক ভিখারি বেশি দারোগা তাদের অনুসরণ করে চলেছিল। সে নদী পার হয়ে
একটি গাছের উপরে উঠে বিপ্লবীদের লক্ষ্য করতে লাগলো। ছদ্মবেশী এই দারোগাটির নাম চিন্তামণি সাহু। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে বিপ্লবীরা একটি ঢিবি পেয়ে তার অন্তরালে আশ্রয় নিলেন। ইতিমধ্যে অনুসরণকারী পুলিশ বাহিনী দারোগা চিন্তামণির কাছে বিপ্লবীদের অবস্থানের স্থল জানতে পেরে সেখানে এসে উপস্থিত হলো। 300 রাইফেলধারী পুলিশ। এদের পরিচালনায় রয়েছে বালেশ্বরের জেলা ম্যাজিস্ট্রেট কিলবি ও মিলিটারি লেফটেন্যান্ট রাদারফোর্ড। কিছু সংখ্যক দেশীয় অফিসার তাদের সহায়তা করছিল। দারোগা চিন্তামণি হাত দিয়ে ঢিবিটি দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে 300 রাইফেল গর্জন করে উঠল। গুলিবর্ষণ করতে করতে তারা এগিয়ে চলল। বিপ্লবীদের পক্ষ থেকে কোনো বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছিল না। এতে পুলিশের ধারণা হলো বিপ্লবীদের হাতে দূরপাল্লার অস্ত্র নেই। বিপ্লবী যতীন্দ্রনাথ যে কত বড় সুদক্ষ সেনাপতি ছিলেন এই যুদ্ধের বিবরণ থেকে যুদ্ধ বিশারদগণ তা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। যতীন্দ্রনাথ তাদের পিস্তল গুলিভর্তি করে নীরবে প্রতীক্ষা করছিলেন। এই পিস্তলের গঠন কৌশল এমনই যে বাট বাড়িয়ে নিলেই রাইফেলের মতো কাজ করে। এই অদ্ভুত অস্ত্রটি হাতে নিয়ে বিপ্লবীরা প্রশস্ত ঢিবির আড়ালে বেশ নিরাপদেই রয়েছেন। বিপক্ষে সমস্ত গুলি ঢিবির গায়ে আবদ্ধ হয়ে যাচ্ছে। একসময় পুলিশ বাহিনী নাগালের মধ্যে পৌঁছে গেল। অমনি যতীন্দ্রনাথ আদেশ দিলেন, ফায়ার। 5টি পিস্তল সঙ্গে সঙ্গে বিপুল গর্জনে গুলিবর্ষণ শুরু করলো। সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট রাদারফোর্ডের ফৌজ হতাহত অবস্থায় মাঠের জলকাদায় গড়াগড়ি খেতে লাগলো। কেউ আলের আড়ালে আশ্রয় নিল, কেউ মাঠে বুক মিশিয়ে পড়ে থেকে গুলি চালাতে লাগলো। বিপ্লবীদের সহায় ছিল বীরত্ব, সাহস, নৈপুণ্য আর জ্বলন্ত দেশপ্রেম। ব্রিটিশ পক্ষে ছিল রাইফেলধারী 300 সৈন্য। সেদিনের লড়াইতে বিপ্লবীদের যে পরিমাণ সৈন্য সংহার করলেন পৃথিবীর ইতিহাসে তার নজির নেই। সহসা শত্রুপক্ষের বুলেটের আঘাতে যতীন্দ্রনাথের বাঁ হাতের বুড়ো আঙুলটি চূর্ণ হয়ে গেল। ডান হাতেই তিনি পিস্তল চালাতে লাগলেন। সহসা একটি বুলেট চিত্তপ্রিয়র মাথায় বিদ্ধ হলো। দাদা বলে শেষ কথা উচ্চারণ করে তিনি যতীন্দ্রনাথের কোলে ঢলে পড়লেন। বিপ্লবী জীবনে চরম আনন্দ ও গৌরব লাভ করে চিত্তপ্রিয় চিরপ্রিয় দলনেতার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেশপ্রেমের ইতিহাসে চির অমরত্ব অর্জন করলেন। যুদ্ধক্ষেত্রে শোকের অবকাশ নেই। বিগত প্রাণ সহযোদ্ধার মৃতদেহ পাশে রেখেই 4 বিপ্লবীকে অস্ত্র চালনা করে যেতে হলো। এই অসম যুদ্ধ চলল প্রায় 3 ঘন্টা। এই সময় রাদারফোর্ডের বাহিনী অজস্র গুলিবর্ষণ করেছে। জ্যোতিষ মারাত্মকভাবে আহত হলেন। যতীন্দ্রনাথের পেটে একটি এবং চোয়ালে একটি গুলিবিদ্ধ হলো। সঙ্গে টোটাও সব ফুরিয়ে গেল। বিপ্লবীদের গুলি ফুরিয়ে গেলে রাদারফোর্ডের বুঝতে বিলম্ব হলো না। তারা ক্রমে এগিয়ে এসে বিপ্লবীদের ঘিরে ফেলল। যতীন্দ্রনাথ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে শেষ চেষ্টা করেছিলেন যাতে মনোরঞ্জন, নীরেন ও জ্যোতিষকে ফাঁসি থেকে বাঁচানো যেতে পারে। মুহূর্ষ যতীন্দ্রনাথকে বালেশ্বর হাসপাতালে পাঠানো হলো। একদিন পরে 1915 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বিশেষ আদালতের বিচারে মনোরঞ্জন ও নীরেনের ফাঁসির হুকুম হয়। জ্যোতিষের হয় যাবজ্জীবন দ্বীপান্তর। মাত্র 36 বছর বয়সেই বিপ্লবী যতীন্দ্রনাথের নেতৃত্ব জীবন শেষ হয়। বিস্ময়কর ছিল তার প্রতিভা, অচিন্তনীয় ছিল শক্তি ও বীরত্ব, আর অপরিমেয় দেশপ্রেম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো।